আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস। সো এটার আজকে 6 নম্বর লেকচার আমরা চলে আসছি। দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ অ্যান্ড অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। অর্থাৎ নিচে যে আমাদের পার্টিকুলার্স বা উপাদানগুলো দেওয়া আছে এগুলো থেকে বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি দিতে, আর হলো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, অর্থাৎ অ্যালাউন্স অফ ডাউটফুল অ্যাকাউন্টের খতিয়ান দিতে বলছে আর কি। তো চলো দেখি এখানে কি দেওয়া আছে। 1 নম্বরে এখানে বলা আছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস অন 1/1/2011 টাকা হলো 900। আচ্ছা, এটা হলো ব্যালেন্স দেওয়া আছে। এটা কি? এটা হলো বছরের শুরুতে একটা ব্যালেন্স দেওয়া আছে 2011 সালে। এরপরে বলছে ব্যাড ডেট রিটার্ন অফ ডিউরিং দ্য ইয়ার টাকা 600। এরপরে বলছে কুড়িন অবলোপন করা হয়েছে এই বছর 600 টাকা। এরপরে আরেকটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল অন 31/12/2011 টাকা হচ্ছে 12,000। আচ্ছা, এটা হচ্ছে ডাউটফুল অ্যাকাউন্টের একটা ব্যালেন্স, আর এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলের একটা ব্যালেন্স। এই দুইটা হচ্ছে একটা ব্যালেন্স। এটা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুলের, আর এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলের দুইটার ব্যালেন্স আর কি দেওয়া এটা। এরপরে হচ্ছে ব্যাড ডেটস টু বি রিটার্ন অফ টাকা 300, অর্থাৎ কুড়িন অবলোপন করা হয়েছে 300 টাকা। এরপরে বলছে ক্রিয়েট অ্যান অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ 5% ইয়ে করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 5% ডাউটফুল বা কুড়িন সঞ্চিতি সৃষ্টি করতে বলছে। হ্যাঁ, এখন আসে আমাদের বলছে কি জার্নাল এন্ট্রি করতে। তাহলে এটা জার্নাল হবে না, কারণ এটা একটা ব্যালেন্স দেওয়া আছে বছরের শুরুতে। কিসের ব্যালেন্স? অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটসের ব্যালেন্স দেওয়া আছে। এখন আসো জার্নাল হবে আমাদের পরেরটা। এটা হচ্ছে ব্যাড ডেটস রিটার্ন অফ ডিউরিং দ্য ইয়ার টাকা 600। ব্যাড ডেট মানে কি? কুড়িন। রিটার্ন অফ মানে কি? রিটার্ন অফ মানে হচ্ছে অবলোপন করা, অবলোপন। কুড়িন অবলোপন করছে কত? 600 টাকা। এখন আসি কুড়িন অবলোপনের জার্নাল কি? সঞ্চিত পদ্ধতি। মনে রাখবে, আমি একটু ডিপলি ঢুকি। হ্যাঁ, কুড়িনে ধার্য করার দুইটা পদ্ধতি, একটা হলো সঞ্চিতি পদ্ধতি আর একটা হলো সরাসরি পদ্ধতি। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি, একটা হলো সঞ্চিতি পদ্ধতি আর একটা হলো সরাসরি পদ্ধতি। এখন আমাদের এটা দেওয়া আছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস, তার মানে এটা সঞ্চিতি পদ্ধতিতে দেওয়া আছে। সঞ্চিতি পদ্ধতিতে একটা ব্যালেন্স দেওয়া আছে 900 টাকা, তার মানে আমাদের এখানে সঞ্চিতি পদ্ধতিতে জার্নাল দিতে হবে। মনে রাখতে হবে, সঞ্চিতি পদ্ধতিতে যখন কুড়িন অবলোপন করা হবে, সঞ্চিতি পদ্ধতিতে যখন কুড়িন অবলোপন করা হবে তখন তার জার্নাল হলো কুড়িন সঞ্চিতি ডেবিট আর হলো দেনাদার হিসাব ক্রেডিট। এটা হলো বাংলায়। আর ইংলিশে হলো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ডেবিট আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এই যে 1 নাম্বার অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 600 টাকা। আর আমরা যদি সরাসরি পদ্ধতিতে করতাম, সরাসরি পদ্ধতিতে কি থাকে, তখন হতো এখানে শুধুমাত্র তোমার কুড়িন ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, তখন কিন্তু কুড়িন সঞ্চিতি হতো না। কিন্তু এখানে আমাদের কুড়িন সঞ্চিতি দেওয়া আছে, আর বেশিরভাগ ম্যাথে কুড়িন সঞ্চিতি দিয়ে আমরা করব, বা এটাই বেশি কার্যকর আর কি। হ্যাঁ, তাহলে আমাদের সঞ্চিতি পদ্ধতিতে কুড়িন অবলোপনের জার্নাল কি একদম ফুল মুখস্থ করে ফেলবা। সঞ্চিতি পদ্ধতিতে যদি বলা হয় কুড়িন অবলোপন, অর্থাৎ রিটার্ন অফ, ব্যাড ডেট মানে কি? কুড়িন। রিটার্ন অফ মানে অবলোপন, কুড়িন অবলোপন, তখন আমাদের এটা জার্নাল হবে কুড়িন সঞ্চিতি ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 600 টাকা। একদম ডিপলি তোমাদের একটা এটার বললাম আর কি। এরপরে আসো, এটা আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলের একটা ব্যালেন্স দেওয়া আছে। এখন আসো ব্যাড ডেট টু বি রিটার্ন অফ, আবার দিছে বলছে ব্যাড ডেট টু বি রিটার্ন অফ 300 টাকা। এখন আবার আমাদের কুড়িন অবলোপন করছে 300 টাকা, তাহলে এই জার্নাল কী হবে? কুড়িন অবলোপনের জার্নাল কি? অ্যালাউন্স ফর ডেট ব্যাড ডেট অথবা ডাউটফুল ডেট ডেবিট আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 300 টাকা। ওকে, তো আমাদের কিন্তু এগুলোতে দেওয়া লাগবে, মনে রাখবা, ব্যাখ্যা দিতে হবে, কারণ এগুলো যেহেতু ছোটো ম্যাথ, তো ব্যাখ্যা দেওয়া লাগবে। তাহলে এই দুইটা আমাদের গেল। এখন 3 নাম্বারটা, এখন কি? এই যে এটা ক্রিয়েট অ্যান অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস 5% অন অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ কুড়িন সঞ্চিতি সৃষ্টি করতে বলছে। কুড়িন সঞ্চিতি সৃষ্টি করতে বলছে। এখন আসে এটা নিয়ে একটু ডিপলি বলি।
কুরিন সঞ্চিতির দুইটা পদ্ধতি, একটা হলো সঞ্চিতি পদ্ধতি আর একটা হলো সরাসরি পদ্ধতি। আমরা যারা এডমিশনে কিংবা এসএসসিতে করছি তারা আরও ভালো বুঝবা যদি তোমরা ডিপলি পড়ে থাকো। তো সঞ্চিতি পদ্ধতিতে কুরিন সঞ্চিতি সৃষ্টি করা যায়, কিন্তু সরাসরি পদ্ধতিতে কুরিন সঞ্চিতি সৃষ্টি হয় না। কি বলছি? কুরিন সঞ্চিতি সৃষ্টি হয় সঞ্চিতি পদ্ধতিতে, সরাসরি পদ্ধতিতে কুরিন সঞ্চিতি সৃষ্টি হয় না। তাহলে সঞ্চিতি পদ্ধতিতে কুরিন সঞ্চিতি সৃষ্টি হলে আমাদের এটা জার্নাল কি? জার্নাল হলো কুরিন ডেবিট আর হলো কুরিন সঞ্চিতি ক্রেডিট। এটা হলো বাংলায়। আর ইংলিশে কী হবে? ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট আর হলো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট। ক্রিয়েট মানে কি? সৃষ্টি করতে বলছে, তার মানে সৃষ্টি করা মানে সঞ্চিতি পদ্ধতিতে আমাদের জার্নাল কী হবে? কুরিন ডেবিট আর হলো কুরিন সঞ্চিতি ক্রেডিট। ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট। এটা একদম ফুল মুখস্থ করে ফেলবা। সঞ্চিতি পদ্ধতিতে আমাদের কুরিন সঞ্চিতি সৃষ্টি করতে বললে তখন এইভাবে, এই যে দেখো, ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, এরপরে হলো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ক্রেডিট। এখন আসো, আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে কত টাকা। এটা কিসের উপর ধরতে বলছে? এই যে 5% কুরিন সঞ্চিতি সৃষ্টি করতে বলছে, কিসের উপর বলছে? এই যে অ্যাকাউন্টস রিসিভেবল। কি? অ্যাকাউন্টস রিসিভেবলের উপর বলছে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল কত টাকা দেওয়া আছে? 12,000 টাকা দেওয়া আছে। এখন 12,000 টাকা দেওয়া আছে, এর মধ্যে আবার বলছে কি রিটার্ন অফ করতে 300 টাকা, অর্থাৎ অবলোকন করতে বা বাদ দিতে, মানে পাবে না আর এরকম। তো এটার জন্য আবার আমার এখন কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে 12,000 থেকে 300 টাকা বাদ দেব। হ্যাঁ, তাহলে দেনাদার থেকে আমাদের 300 টাকা বাদ দেব। তারপরে যে টাকা আছে 11,700 টাকা, 11,700 টাকার উপর 5% করব। সেই 5%ই হলো আর কি নতুন করে সৃষ্টি করব আমরা। তাহলে এই যে দেখো, 12,000 মাইনাস 300 ইন্টু 5%, 11,700 ইন্টু 5% দিলে তোমার 585 টাকা আসবে। তো এটাই হলো আমাদের কুরিন সঞ্চিতি আমরা সৃষ্টি করলাম। এখন আসো, আমরা জানি যে নামিক হিসাবের মাধ্যমে আমাদের ইয়েগুলো বন্ধ করতে হয়, আয় ব্যয় উত্তোলন এগুলো বন্ধ করতে হয়। আচ্ছা, এটা নিয়ে একটু ডিপলি বলি। আয় ব্যয় উত্তোলন সরাসরি নামিক হিসাব বলা যায় না, তারপরেও আমরা বললেও এত ইয়ে নেই, বাট এটা সরাসরি নামিক হিসাব বলা যায় না। কিন্তু আয় ব্যয় সরাসরি নামিক হিসাব। হ্যাঁ, আয় ব্যয় হলো সরাসরি নামিক হিসাব। এখন কোশ্চেনে আমাদের এরকম জার্নাল দিতে বললে আমরা যদি আয় ব্যয়গুলো পাই, তাহলে সেটা নামিক হিসাবগুলো কী করবো? আমরা বন্ধ করে দেব। বন্ধ করতে হয় কিসের মাধ্যমে? ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আয় ব্যয়গুলো। তাহলে দেখো, এখানে আমাদের আয় ব্যয় কী কী আছে। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট, এটা হলো আমাদের বিপরীত সম্পদ। অ্যাকাউন্টস রিসিভেবল, চলতি সম্পদ। এরপরে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, এটা হচ্ছে আমাদের বিপরীত সম্পদ। অ্যাকাউন্টস রিসিভেবল, চলতি সম্পদ। এরপরে এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স, এটা হচ্ছে আমাদের ব্যয়। ব্যাড ডেপ্ট এক্সপেন্স, এটা হচ্ছে ব্যয়। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট, এটা হচ্ছে বিপরীত সম্পদ। তাহলে ব্যাড ডেপ্ট একটা ব্যয়, এটা এখন আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করে দেব। হ্যাঁ, সমাপনী জাবেদার মাধ্যমে আমরা এটা বন্ধ করে দেব। এখন এটা কীভাবে? যখন আমাদের ব্যাড ডেপ্ট এক্সপেন্স বা ব্যয় ডেবিট থাকবে, তখন ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করতে গেলে সেটা ক্রেডিট হয়ে যাবে। দেখো, এখানে ডেবিট আছে না, এখন আমরা এটা ক্রেডিট করে দিছি। তার বিপরীত নাম হবে কি? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট ডেবিট হবে। এখন আসে, এখানে আমরা কেন ইনকাম স্টেটমেন্ট লিখি? এর কারণ হচ্ছে, আমরা জানি যে যখন আমরা করি, ওই যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করি বা আর্থিক অবস্থার বিবরণী যে যখন করি, তখন আমাদের আয় ব্যয় এগুলো কোথায় যায়? সেগুলো যায় কিন্তু ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। আর সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এগুলো কোথায় যায়? সেগুলো যায় হলো ব্যালেন্স শিটে। তাহলে আমরা যেহেতু এখানে নামিক হিসাবগুলো বন্ধ করতেছি, নামিক হিসাবের সাথে সম্পর্ক হচ্ছে ইনকাম স্টেটমেন্টের, তাহলে এই ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমাদের এটা বন্ধ করে দিতে হবে। যখন এটা ডেবিট থাকে তখন আমরা সেটা ক্রেডিট করব, অর্থাৎ উল্টে যাবে আর কি। আর যখন ক্রেডিট থাকবে তখন ডেবিট করব। আর বিপরীত নাম ইনকাম স্টেটমেন্ট বিপরীত হবে। তো এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে না বুঝলে অবশ্যই বলতে হবে। আচ্ছা, এখন আসো, আমাদের 2 নম্বরে কী বলছে? বলছে অ্যালাউন্স অফ ডাউটফুল অ্যাকাউন্টস তৈরি করতে। কুরিন সঞ্চিতির জন্য আমাদের একটা খতিয়ান করতে বলছে আর কি, লেজার করতে বলছে। তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। এখন আসো, আমাদের 2011 সালে একটা ব্যালেন্স দেওয়া আছে সরাসরি, সেটাকে আমরা ব্যালেন্স বিডি দিয়ে লিখব। এই যে দেখো, 2011 সালে জানুয়ারির 1 তারিখে একটা ব্যালেন্স দেওয়া আছে 900 টাকা।
এই যে দেখো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, আমরা কিন্তু এখানে আবার দেখো অ্যাকাউন্টস রিসিভেবল নিবা না, এটাও কিন্তু ব্যালেন্স। আমাদের বলছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের লেজার করতে, তাহলে আমাদের এটার ব্যালেন্স আসবে। তাহলে এটার ব্যালেন্স হলো 900 টাকা। এটাকে আমাদের লিখতে হবে ব্যালেন্স বিডি বা ওপেনিং ব্যালেন্স 900 টাকা। এরপর এখন জার্নালে যাও, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট কোথায় আছে? এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট আছে 600 টাকা, এটা ডেবিটে আছে। টাকা আমাদের ডেবিটে বসবে আর বিপরীত নামটা বসবে শুধু, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল বসবে বিপরীত নাম আর টাকা বসবে ডেবিটে, কারণ এটা ডেবিটে আছে। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল বিপরীত নাম লিখলাম আর টাকা ডেবিটে 600 টাকা লিখলাম। এখন আসো, এই যে আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট যে ব্যালেন্সটা দেওয়া আছে, মনে রাখতে হবে এগুলো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট বা কুঋণ সঞ্চিতি সচরাচর বা সাধারণত ক্রেডিট হয়। কী হয়? ক্রেডিট হয়। সো এটার ক্রেডিট ব্যালেন্স এটা। তাহলে এই যে এখানে ব্যালেন্স লেখা আছে এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। এখন অ্যাকাউন্টস রিসিভেবল এখানে আমাদের আবার কী হচ্ছে, ডেবিটে দেওয়া আছে, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিটে দেওয়া আছে। তাহলে ডেবিটে ক্রেডিটে কী হবে? ক্রেডিটে হবে 900 থেকে 600 বাদ যাবে এখন, তাহলে থাকে 300 টাকা। এরপরে আবার দেখো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট এখানেও আছে, তো এটার বিপরীত নাম হবে অ্যাকাউন্টস রিসিভেবল আর টাকা বসবে ডেবিটে 300 টাকা। এই যে বিপরীত নাম বসছে অ্যাকাউন্টস রিসিভেবল আর ডেবিটে বসছে 300 টাকা। তাহলে এখন এই যে ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়ে গেছে, এখানে জিরো বা নীল। এরপরে এখানে আসো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট এখানে আছে, তো এটার বিপরীত নাম হবে ব্যাড ডেট এক্সপেন্স। এই যে ব্যাড ডেট এক্সপেন্স। আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিটে আছে কত? 585 টাকা। এই যে ক্রেডিটে 585, এই যে ক্রেডিটে 585। তাহলে এখন আমাদের ব্যালেন্স কত আছে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের? 585 টাকা। অর্থাৎ বছরের শুরুতে ছিল 900 টাকা আর বছরের শেষে এখন 585 টাকা আছে। ওকে, এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। এখন সেই যে আমরা এখানে কুঋণ অবলোকনের জাবেদা দিয়ে দিছি, কুঋণ সঞ্চিতি সৃষ্টির, কুঋণ সৃষ্টির জাবেদা দিয়ে দিছি সঞ্চিতি, এটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। এগুলো ফুল মুখস্থ করে ফেলো, এগুলো স্থায়ী। হ্যাঁ, কুঋণ অবলোকনের জন্য জাবেদা হবে কুঋণ সঞ্চিতি ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কুঋণ সঞ্চিতি সৃষ্টি জাবেদা হবে কুঋণ খরচ ডেবিট, কুঋণ সঞ্চিতি ক্রেডিট। ক্রিয়েট বললে বা কুঋণ সঞ্চিতি সৃষ্টি বললে তখন আমাদের এই জার্নাল হবে। ওকে, তো আশা করছি এতটুকু আমরা বুঝতে পারছি। চলো আমরা আর একটা ম্যাথ দেখি এটা কীভাবে হয়েছে। এখানে এটা হচ্ছে NU BBA ফর্মস 2014 সালের একটা ম্যাথ। চলো এটা দেখি এখন। বলছে রাবিয়া সাপ্লাই কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস রিলেটেড টু নোটস রিসিভেবল ডিউরিং দ্য লাস্ট 2 months অফ 2014. The company does not make entries to accrue interest expense at December 31. আচ্ছা, এখন আসো 31 আর কি। এখন আসো এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে কিছু, নভেম্বর 1, এরপরে ডিসেম্বর বাকিগুলো ডিসেম্বর, প্রথমটা নভেম্বর 1। আমাদের ইনস্ট্রাকশানে কী বলা আছে? এই নাম্বারে বলা আছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশনস ফর রাবিয়া সাপ্লাই কোম্পানি। জার্নাল দিতে বলছে, কার দিতে বলছে? রাবিয়া সাপ্লাই কোম্পানি। বি নাম্বারে বলছে রেকর্ড দ্য কালেকশন অফ দ্য লুনার নোট অ্যাট ইটস ম্যাচিউরিটি ইন 2015। অর্থাৎ ম্যাচিউরিটি পিরিয়ড শেষে বা মেয়াদকাল শেষে বা মেয়াদ পূর্তিতে লুনা কোম্পানি থেকে মোট কত টাকা পাবে বা লুনা থেকে মোট কত টাকা পাবে সেটাই আর কি দেখাতে বলছে। তাহলে 1 নম্বরে আমাদের আসলে জার্নাল করতে হবে। সো এখানে 1 নম্বরে নভেম্বর 1 দেওয়া আছে লোন টাকা 30,000 ক্যাশ টু লুনা কোম্পানি অন এ 12 months 10% নোট। আচ্ছা, এখানে আমাদের বলছে রাবিয়া সাপ্লাই কোম্পানিতে দিতে, জার্নাল দিতে। কিসে বলছে? রাবিয়া সাপ্লাই কোম্পানিতে লেনদেনগুলো দেখাতে বলছে। এখন লোন টু 30,000 টাকা ক্যাশ টু লুনা কোম্পানি অন এ 12 months 10% নোট। আচ্ছা, লুনা কোম্পানিকে রাবিয়া কী বলছে? রাবিয়া সাপ্লাই কোম্পানি লুনা কোম্পানিকে 30,000 টাকা লোন দিছে। কিসের বিপরীতে লোন দিছে? 12 মান্থের একটা নোট 10% নোটে, 12 মান্থের 10% নোটে একটা বিপরীতে আর কি। অর্থাৎ এই নোটটার বিপরীতে 10% নোটের বিপরীতে তাকে 30,000 টাকা লোন দিছে। কে দিছে? রাবিয়া কোম্পানি। বোঝার ট্রাই করো আবার। রাবিয়া কোম্পানি লুনা কোম্পানিকে 30,000 টাকা লোন দিছে বা ঋণ দিছে। কিসের বিপরীতে? এই নোটটার বিপরীতে।
12 মান্থস 10% নোট। এই নোটটার বিপরীতে 30,000 টাকা লোন দিয়েছে লুনা কোম্পানিকে। তাহলে এটা জার্নাল কী হবে? আমরা লোন দিয়েছি, মনে করো আমরা রাবেয়া কোম্পানি, আমরা লোন দিয়েছি, লোন দিলে এখন আমাদের কাছে কী আসবে? দেনাদার বৃদ্ধি পাবে। এখন যেহেতু এটা নোটের বিনিময়ে দিয়েছে, তার মানে এখানে নোট রিসিভেবল হবে, অ্যাকাউন্টস রিসিভেবল না হয়ে নোট রিসিভেবল হবে। আর কী হবে? নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট। তো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, নোট রিসিভেবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট 30,000 টাকা। ওকে, ঠিক একইভাবে 2 নম্বরটা ডিসেম্বর 11 তারিখে দেখো। এটা হচ্ছে লুনা কোম্পানি, এটা হচ্ছে রহিম ইন্স্যুরেন্স, এটা হচ্ছে রহিম ইন্স্যুরেন্স। এটা তার মানে এটা আরেকটা জার্নাল, কারোর সাথে কারো মিল নেই। দেখো 11 তারিখে বলছে সোল্ড গুডস টু রহিম ইন্স্যুরেন্স রিসিভিং এ টাকা 6,750 90 ডেজ 8% নোট। অর্থাৎ রহিম ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বিক্রয় করছে, কি বিক্রয় করছে? প্রোডাক্ট বিক্রয় করছে, গুডস প্রোডাক্ট বিক্রয় করছে 6,750 টাকা। কিসের বিনিময়ে? 90 দিনের 8% নোটের বিনিময়ে। 90 দিনের জন্য 8% নোটের বিনিময়ে। এই নোটটার বিনিময়ে সে পণ্য বিক্রি করছে আর কি রহিম কোম্পানির কাছে। রিসিভ করছে কি? রিসিভ করছে হলো একটা নোট, এই নোটটা রিসিভ করছে, এই নোটটা রিসিভ করছে পণ্য বিক্রির পরিবর্তে। তাহলে নোট রিসিভ করলে এখন আমাদের জার্নাল কী হবে? নোট রিসিভেবল ডেবিট। আর যেহেতু বিক্রয় করছে, বিক্রয় করলে সেলস ক্রেডিট হবে। তো নোট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এই যে নোট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 6,750। ওকে, এরপরে দেখো 16 নম্বরে, 16 তারিখে কী বলছে? রিসিভডে টাকা 4,000, 180 ডেজ 90% নোট ইন এক্সচেঞ্জ ফর মাসুদ আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্টস রিসিভেবল। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এটা কী বলছে। এখানে বলছে দেখো আউটস্ট্যান্ডিং মানে কি? বকেয়া। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া, অর্থাৎ মাসুদ থেকে অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ বকেয়া একটা দাঁড়ান বলতেছি। মাসুদ থেকে বকেয়া একটা টাকা পেত, কি? মাসুদ থেকে আগে থেকে একটা টাকা পেত। কে টাকা পেত? টাকা পেত হলো এই যে রাবেয়া সাপ্লাই কোম্পানি, অর্থাৎ বকেয়া টাকা পেত মাসুদ থেকে, অর্থাৎ অ্যাকাউন্টস। মাসুদ হলো অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার। আবার বুঝো, মাসুদ থেকে সে টাকা পাইতো। এখন টাকা পাইতো যখন, তাহলে সে মাসুদ কী হতো? অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার। অর্থাৎ মাসুদ থেকে সে এক টাকা পেত আগে থেকে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে। এখন সে কি রিসিভ করছে? তার থেকে একটা নোট রিসিভ করছে, কি? 4,000 টাকা দামের একটা নোট রিসিভ করছে। যে টাকা পাবে তার টাকার বিনিময়ে একটা 4,000 টাকার নোট রিসিভ করছে। তাহলে নোট রিসিভেবল ডেবিট। আর হলো কার থেকে টাকা পাইতো? দেনাদার, মাসুদ থেকে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আবার বুঝে ট্রাই করো, মাসুদ থেকে সে টাকা পাইতো, আগে বকেয়া টাকা পাইতো। এখন সে মাসুদ কী করছে? টাকা না দিয়ে সে একটা নোট দিয়েছে, 4,000 টাকা দামের একটা নোট দিয়েছে 180 দিনের জন্য 90% ইয়েতে একটা নোট দিয়েছে। তাহলে নোট রিসিভেবল ডেবিট, আমরা নোট পাইছি বা রাবেয়া কোম্পানি সাপ্লাই নোট পাইছে। তো নোট রিসিভেবল ডেবিট আর কার থেকে পাইছে? দেনাদার, মাসুদ থেকে, বা অ্যাকাউন্টস রিসিভেবল মাসুদ থেকে। তাহলে নোট রিসিভেবল ডেবিট আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 4,000 টাকা। এই যে নোট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 4,000 টাকা। ক্লিয়ার? এরপরেরটা দেখো, এখন বলছে কি 31 তারিখে অ্যাক্রুয়েড ইন্টারেস্ট রেভিনিউ অন অল নোটস রিসিভেবল। বকেয়া ইন্টারেস্ট রেভিনিউ এখন আমাদের দেখাতে বলছে, যত টাকা তা পাবে আর কি। এখন নোট রিসিভেবল টাকা যেহেতু পাবে ইন্টারেস্ট, তাহলে এখন আমাদের জার্নাল হবে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর হলো ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। যেহেতু ইন্টারেস্টটা বকেয়া আছে, ইন্টারেস্ট যখন বকেয়া থাকবে তখন সেটা আমাদের কাছে ইন্টারেস্ট রিসিভেবল। কী হবে? ইন্টারেস্ট রিসিভেবল হবে, প্রাপ্য হিসাব ডেবিট আর হলো ইন্টারেস্ট সুদ আয় হিসাব ক্রেডিট। যেহেতু সুদ বকেয়া আছে, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট সুদ আয় হিসাব ক্রেডিট বা ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এটা হলো আমাদের জার্নাল। এখন আসো টাকা কীভাবে হিসাব হবে? টাকা হচ্ছে এখানে 30,000 টাকা একটা আছে, 30,000 টাকার উপর 10% করো, 3,000 টাকা। এখন এই 10% 3,000 টাকা পাইছি, 3,000 টাকা হচ্ছে 12 মাসের সুদ। কত মাসের সুদ?
12 মাসের সুদ 3,000 টাকা। কিন্তু এখানে দেখো নভেম্বর 1 তার মানে এখান দিয়ে 1 মাস, ডিসেম্বর পর্যন্ত 2 মাস। আমাদের শেষ হয়েছে কখন? ডিসেম্বর 31। তাহলে এখানে হচ্ছে নভেম্বর 1 থেকে শুরু হলো নভেম্বর মাস পুরোটা, এরপরে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 2 মাস। তার মানে আমাদের সুদ নিতে হবে 2 মাসের। কিন্তু আমরা যে 30,000 উপর 10% সুদ বের করছি সেটা হলো 12 মাসে, সেখান থেকে আমাদের নিতে হবে 2 মাসের। তাহলে চলো আমরা এখানে এটা তোমরা এই যে 680 টাকা কীভাবে আসে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখাই। যে দেখো 30,000 উপর 10% করলে 3,000কে তুমি গুণ দিবা 2 দিয়ে, ভাগ দিবা 12 দিয়ে, তাহলে 500 টাকা আসবে। একটা গেল, প্রথমটা আমাদের গেল, প্রথমটা সুদ 500 বের করলাম। এখন তাহলে নভেম্বরে এটা গেল। এখন আসো পরেরটা, এটা হচ্ছে 8% নোট, 6,750-এর 8% নোট। এটা হচ্ছে ডিসেম্বর 11 তারিখ থেকে। তাহলে ডিসেম্বর 11 তারিখ থেকে হিসাব করলে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত তোমার কয় দিন হয়? 20 দিন হয়। কয় দিন হয়? 20 দিন হয়। তাহলে 360 দিনে এখন আমাদের 6,750 টাকার উপর যে 8% করবা, এরপরে যে মানটা পাবো সেটা হলো 12 মাসের বা 360 দিনের মান। কিন্তু আমাদের তো 360 দিনের নিলে হবে না, আমাদের নিতে হবে ডিসেম্বর 11 থেকে ডিসেম্বর 30 বা 31 এই হিসেবে নিতে হবে, অর্থাৎ 20 দিনের নিতে হবে। তাহলে 20 দিনের এখন আমরা নিব এখান থেকে। এই যে দেখো 6,750 ইন্টু 8% ইন্টু 20/360 দিলে আসবে 30 টাকা। কত আসবে? 30 টাকা আসবে। আমরা এখানে আলাদাভাবে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট রেভিনিউটা ক্যালকুলেশন করে দেখাইছি, যেহেতু আমাদের 3টা আছে ইন্টারেস্ট সেজন্য, তারপরে সবগুলো যোগ করে এখানে বসাইছি। তাহলে কান্ট্রিম্যান নোটস এটাও গেল আমাদের। আচ্ছা এখানে কথা হলো, এখানে কান্ট্রিম্যান এটা হবে আমাদের রহিম ইন্স্যুরেন্স কোম্পানি। এটা হবে রহিম ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে রহিমের নোট এটাও গেল আমাদের, লুনারটাও গেল, রহিমেরটাও গেল। এখন আসো মাসুদেরটা। এই যে মাসুদেরটা হচ্ছে 90%, 4,000-এর 90% করো, 90% করলে এখন এটা হচ্ছে ডিসেম্বর 16 থেকে এখন ডিসেম্বর শেষ পর্যন্ত হিসাব করলে আসে তোমার 15 দিন। তাহলে 360 এখানে 360 দিনের মধ্যে আমাদের 15 দিন নিতে হবে। এখন 4,000-এর 90% আমরা করলে যে মানটা পাবো সেটা হলো 360 দিনের, সেখান থেকে আমাদের নিতে হবে 15 দিন। তাহলে দেখো 4,000 ইন্টু 90% ইন্টু 15/360 দিলে আসবে 150 টাকা। তো এখন সবগুলো যোগ করে 680 টাকা। কত? 680 টাকা। এই 680 টাকাই হলো আমাদের ইন্টারেস্ট রেভিনিউ বা ইন্টারেস্ট রিসিভেবল, যেটা আমরা ওদের থেকে পাবো বা বকেয়া। সেটা জার্নাল আমরা দিলাম ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 680 টাকা। ওকে, তো এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। এখন আসো বি নাম্বারে আমাদের কি বলছে, রেকর্ড দ্য কালেকশন অফ দ্য লুনার নোট অ্যাট ইটস ম্যাচিউরিটি 2015। আচ্ছা এখানে লুনার নোট কোনটা আছে? এই যে লুনার নোট এটা আছে, আর এটা হচ্ছে রহিমের, এটা হচ্ছে মাসুদের। তাহলে এখানে আমাদের বলছে শুধুমাত্র লুনার নোটের করতে, মানে কত টাকা আমরা কালেকশন করতে পারবো বা কত টাকা পাবো সেটা। হ্যাঁ, তো লুনার থেকে যদি আমরা যে 30,000 টাকা লুনাকে দিছি, 30,000 টাকা লুনাকে আমরা ঋণ দিছি, তারপর এখানে 10% নোট আছে, এরপরে এখানে 2 মাসের বকেয়া আছে, আর বাকি 10 মাসের টাকা আমাদের এখানে আয় হিসেবে গণ্য হবে, ইন্টারেস্ট রেভিনিউ হিসেবে গণ্য হবে। তাহলে এখন আসো আমরা এখানে দেখাই, এই যে রাবেয়া সাপ্লাই কোম্পানি জার্নাল এন্ট্রিজ। হ্যাঁ, তাহলে নভেম্বর 1, এই যে দেখো এটা আমরা পুরোটা দিচ্ছি, অর্থাৎ আমরা লুনা কোম্পানি থেকে এখন টাকা পাইছি। কি পাইছি? টাকা পাইছি, যেহেতু ম্যাচিউরিটি পিরিয়ডে কত টাকা পাবো সেটাই দেখাতে বলছে। ক্যাশ ডেবিট হবে, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট হবে, নোট রিসিভেবল ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে, এরপর হলো নোটস রিসিভেবল ক্রেডিট হবে। এটা কীভাবে? এখন আসো, ইন্টারেস্ট রিসিভেবল হচ্ছে তোমার 2 মাসের, কারণ 2 মাসের বকেয়া আছে, তার থেকে আমরা টাকা পাবো, ক্যাশ পাবো, নগদান হিসাব ডেবিট ক্যাশ। এই পাশে সবগুলো যোগ করে এখানে আমরা বসাবো 33,000 টাকা। তাহলে আগে এগুলো নির্ণয় করতে হবে। ইন্টারেস্ট রিসিভেবল হচ্ছে আমাদের 2 মাসের, অর্থাৎ বকেয়া যেটা,
2 মাসে, তাহলে 30,000 উপর 10% করো, 3,000, 3,000কে 12 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে গুণ দাও, তাহলে 500 টাকা আসবে। এই দুইটা হলো আমাদের 2 মাসের টাকা হলো বকেয়া, যেটা আমরা ওর থেকে পাবো। তো যেটা আমরা ওদের থেকে পাবো সেটা হলো ইন্টারেস্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাব। এটা লুনা কোম্পানি থেকে আমরা পাবো প্রাপ্য হিসাব 500 টাকা। হ্যাঁ, এরপরে আসো, এরপর হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ। এখন আমরা যে এখানে ইয়ে করছে 2 মাসেরটা তো ইন্টারেস্ট রিসিভেবল নিছি, অর্থাৎ পাবো ওদের থেকে 500 টাকা, কিন্তু বাকি 10 মাসের টাকা কী হবে? এখানে 2 মাসের 500 টাকা আমাদের ওর থেকে পাবো, তাহলে বাকি 10 মাসের টাকা কী হবে? বাকি 10 মাসের টাকা হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ বা সুদ আয়। সুদ আয় কত তাহলে? 30,000 উপর 10% করলে 3,000, 2 মাসে যদি হয় 500 টাকা আর হয় 2500 টাকা, এই 2500 টাকা হলো ইন্টারেস্ট রেভিনিউ, আয় হিসেবে গণ্য হবে, ক্রেডিট। ওকে, এটা আয় হিসেবে 2500 টাকা ক্রেডিট গণ্য হবে। এরপরে হচ্ছে নোট রিসিভেবল। নোট রিসিভেবল কত? 30,000 টাকা, মেইন টাকাটা, অর্থাৎ আমরা যখন তার থেকে টাকাটা নগদে পেয়ে যাব, 33,000 টাকা টোটাল পাইছি তার থেকে আমরা। ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, এরপরে ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, নোট রিসিভেবল ক্রেডিট। এখন আসে ইন্টারেস্ট রিসিভেবল কেন আমরা ক্রেডিট দিছি, এটা হলো কোশ্চেন। আগে আমরা ওর থেকে 2 মাসের টাকা বকেয়া ছিল, টাকা ওর থেকে পেতাম, এখন সে টাকা পেয়ে গেছে, তার মানে টাকা পেয়ে গেলে এখন কিন্তু আমাদের সম্পদ কমে যাচ্ছে। নগদান হিসাব ডেবিট আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল বা ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট হবে। হ্যাঁ, নগদান হিসাব ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, অর্থাৎ এখন কিন্তু আমাদের দেনাদার কমে যাচ্ছে বা প্রাপ্য হিসাব কমে যাচ্ছে, সেই জন্য এই যে 500 টাকা এখন ক্রেডিট হয়েছে। ওকে, আর এখানে আমাদের আয় বাড়তেছে এখানে, সো সেজন্য আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় 2,500 টাকা 10 মাসের। এরপরে নোট রিসিভেবল, আমাদের যে মেইন টাকা সেটা হলো 30,000 টাকা। যেহেতু নগদে পেয়ে গেছি, একবার সম্পদ বাড়বে আর আরেকবার সম্পদ কমে যাবে। সো জার্নালটা তোমাদের ফুল বুঝাই দিছে, আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো, এটা হচ্ছে অ্যানিও 2015 সালের একটা ম্যাথ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, এটা তোমরা করবা। এখানে আমি দেখো বলে দিচ্ছি, অ্যাকাউন্টস রিসিভেবল ফর শঙ্কর এন্টারপ্রাইজ শোজ এ ব্যালেন্স অফ টাকা 3 লাখ অন ডিসেম্বর 31, 2014। দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস হ্যাড টাকা 9,000 ডেবিট ব্যালেন্স, 9,000 টাকা ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। সেলস ইন দ্য ইয়ার 2,50,000 লেস সেলস ডিসকাউন্ট। আচ্ছা, সেলস দেওয়া আছে 2,50,000 টাকায়, এরপরে বলছে সেলস ডিসকাউন্ট 18,000 টাকা। তার মানে সেলসের উপর যখন আমরা ইয়ে করব, অ্যালাউন্স নির্ণয় করব, তখন আমাদের এই 2,50,000 থেকে 18,000 বাদ দিয়ে তার উপর আমাদের পার্সেন্টেজ করতে হবে। এরপরে বলছে গিভ অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর এস্টিমেটেড ডাউটফুল অ্যাকাউন্টস অ্যাজিউম। 1 নম্বর বলছে অন হাফ অফ 1% নিট সেলস অফ 2014 উইল প্রবাবলি নেভার বি কালেক্টেড। 1% সম্ভবত কালেক্টেড হবে না নিট সেলসের উপর। তার মানে নিট সেলস কীভাবে নির্ণয় করবো? এই যে এই সেলস থেকে আমরা ডিসকাউন্ট বাদ দেবো, তাহলে নিট সেলস পাবো, এটার উপরে 1% করলে আমরা কুড়িন সঞ্চিতি পেয়ে যাব। তাহলে আমাদের বলছি কি কুড়িন সঞ্চিতি ইয়ে করতে, তাহলে এটার জার্নাল কী হবে? আমাদের বলছি কি কুড়িন সঞ্চিতি নাও পেতে পারে, তার মানে কুড়িন সঞ্চিতি আমাদের সৃষ্টি হচ্ছে, কুড়িন সঞ্চিতি সৃষ্টি হলে কী হবে, অর্থাৎ নাও পেতে পারে। ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট বা কুড়িন ডেবিট কুড়িন সঞ্চিতি ক্রেডিট, অর্থাৎ আমি তার কাছ থেকে টাকা নাও পেতে পারে, সেটা কুড়িন সঞ্চিতি সৃষ্টি হচ্ছে না। তো এটা জার্নাল আমরা একটু আগে এখানে বলে দিছি না, কুড়িন সঞ্চিতি সৃষ্টি হলে, এই যে কুড়িন সঞ্চিতি সৃষ্টি হলে, অর্থাৎ প্রবাবলি মানে কি সম্ভবত আমরা তার কাছ থেকে নাও পেতে পারি, কুড়িন সঞ্চিতি সৃষ্টি হচ্ছে। তো জার্নাল কী হবে? কুড়িন ডেবিট কুড়িন সঞ্চিতি ক্রেডিট। তাহলে এটা গেল 2 নম্বর বলছে 2% আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্টস রিসিভেবল আর ডাউটফুল। 2% আউটস্ট্যান্ডিং বকেয়া, 2% অ্যাকাউন্টস রিসিভেবল বলছে কি ডাউটফুল, অর্থাৎ সন্দেহজনক। তার মানে এটাও কুড়িন সঞ্চিতির সৃষ্টি হচ্ছে। ডাউটফুল মানে কি সঞ্চিতি বা সন্দেহজনক সঞ্চিতি সৃষ্টি হচ্ছে, তাহলে এটাও আমাদের একই জার্নাল হবে। 2% করতে হবে তোমার এখানে ইয়েতে, আমরা এখানে দেখাইছে দেখো, এই যে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট, 3 লাখের উপর 2% করবে 6,000। হ্যাঁ, 6,000, আর আগে থেকে আমাদের এখানে আছে 9,000, আগে থেকে আছে 9,000 আর এখানে হচ্ছে 6,000, তাহলে টোটাল 15,000 টাকা। এই যে আগে আছে 9,000, এখন আছে 6,000, টোটাল 15,000 টাকা। এরপর আছে 3 নম্বর ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। 3 নম্বরে কি বলছে? টাকা 15,000 অফ দ্য আউটস্ট্যান্ডিং অ্যাকাউন্টস রিসিভেবল আর ডাউটফুল।
বলছে আমাদের এখানেও কুড়ি সঞ্চিত সৃষ্টি হচ্ছে। ডাউটফুল মানে কি সঞ্চিতে, তো এখানেও অ্যাকাউন্টস রিসিভেবলের উপর ডাউটফুল বা সঞ্চিত সৃষ্টি হচ্ছে। জার্নাল একই হবে, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট। তো এটা আমাদের কি হবে, এখানে আছে 15,000 টাকা আর ইয়েতে আছে আগের 9,000 টাকা। 9,000 আর 15,000 কত, 24,000 টাকা। তো এটার অ্যান্সার হবে 24,000 টাকা। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।